আজও একটা ফুলই নেন। তুমি রোজ এখানেই দাঁড়িয়ে থাকো? কিছু রোজ পায়, সেটা একটা একা এসে মেটে। আমি ফুল কম বিক্রি করি, হিসাব বেশি রাখি। আজ নতুন প্ল্যান না, আজ সত্য বের হবে। কলকাতার সল্ট লেকে প্রতিদিন সকাল ঠিক 9:10 একটি মেয়ে ফুলের ঝুড়ি নিয়ে সেই কাঁচের উঁচু বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়াত। সে কাউকে ডাকত না, সে শুধু একটি কালো মার্সিডিজের অপেক্ষা করত। যেই গাড়িটি গেটের সামনে থামত, সেই মেয়েটি চুপচাপ এগিয়ে যেত, একটি লাল গোলাপ বের করত আর বলতো, আজও একটাই নেবেন, নাকি আজ সত্যিই সুবাস বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? সেই গাড়ি থেকে যে ছেলেটি নামত, সে ছিল অর্জুন চ্যাটার্জি। বয়স কম বেশি 28 বছর। কলকাতার বড় কর্পোরেট দুনিয়ার চকচকে নাম। চ্যাটার্জি গ্রুপের উত্তরাধিকারী। দামি ঘড়ি, ইস্ত্রি করা স্যুট আর মুখে সেই আত্মবিশ্বাস যা শুধু সেই মানুষদের থাকে যারা কখনো না শোনার অভ্যাস রাখে না। কিন্তু সেই ফুল বিক্রেতা মেয়ের সামনে এলেই তার ভঙ্গি বদলে যেত। সে রোজ একটি গোলাপ কিনত, আর সেই মেয়ে রোজ খুচরো পয়সা পুরো ফেরত দিত, 1 পয়সাও বেশি রাখত না। প্রথম দিন অর্জুন ভেবেছিল এটা শুধু একটি অদ্ভুত স্বভাবের মেয়ে। তৃতীয় দিনে মনে হল এর মধ্যে কিছু একটা আলাদা আছে। সপ্তম দিনে সে অনুভব করল যে মেয়েটি ফুল কম বেচে, সেই বিল্ডিং বেশি দেখে, যেন সে রোজ কিছু গুনছে। গার্ড কতজন, কখন গাড়ি বদলায়, কোন দরজা দিয়ে কে আসে, আর কোন তলার আলো দেরিতে নেভে। তুমি রোজ এখানেই দাঁড়িয়ে থাকো? একটি সকালে অর্জুন জিজ্ঞেস করল। মেয়েটি হাসল। কিছু হিসাব রোজগার হয় সাহেব, সেটা একটাই জায়গায় এসে মেটে। নাম তো বলো। নাম বদলে গেলে গল্প বদলায় না। অর্জুন হেসে ফেলল। তাহলে গল্পটাই বলো। মেয়েটি গোলাপটা তার দিকে বাড়িয়ে দিল। এখন নয়, এখন শুধু ফুল নিন। তার নাম ছিল নন্দিনী, অন্তত সে এটাই বলেছিল। সাদাসিধে সুতির সালোয়ার, চুলে বিনা সাজে বেড়ি, কপালে ঘামের সূক্ষ্ম চমক আর চোখে অদ্ভুত এক ধৈর্য। গরিব দেখাত, কিন্তু ভাঙা নয়। তার মধ্যে এমন একটি সম্মান ছিল যা কেনা যায় না। অর্জুন এখন রোজ ফুল কিনতে লাগল, কখনো গোলাপ, কখনো বেলির ছোট মালা, কখনো গাঁদার মালা। তার সেক্রেটারি তৃষা মজা করে বলল, স্যার অফিসে মন্দির খুলবে নাকি? অর্জুন হালকা হাসিতে বিষয়টা এড়িয়ে গেল, কিন্তু সত্যি হল যে সে এখন সকালেন অপেক্ষা করতে শুরু করেছিল। অন্যদিকে নন্দিনীও অর্জুনকে পড়ছিল। সে শুধু তার কথা শুনত না, তার নীরবতাও মাপত। কখন সে ফোন কেটে বিরক্ত হয়, কখন বাবার নাম এলেই চোখ শক্ত হয়ে যায়, কখন গাড়ি থেকে নামতে নামতে ওপরে চতুর্থ তলার দিকে তাকায়, যেখানে কোম্পানির পুরনো আর্কাইভ রুম ছিল। একদিন তীব্র বৃষ্টি হচ্ছিল, রাস্তায় জল জমে গিয়েছিল, বাকি ফুলওয়ালারা চলে গিয়েছিল, কিন্তু নন্দিনী সেখানেই দাঁড়িয়ে রইল। অর্জুন গাড়ির কাঁচ নামিয়ে বলল, বসো, ভিজে যাবে। নন্দিনী মাথা নাড়ল। যারা ভেজে তারা বৃষ্টিকে ভয় পায় না। জেদ করো কেন? জেদময়, অভ্যাস, আধা রাস্তায় ছাড়া যায় না। এটাই প্রথমবার অর্জুন গাড়ি থেকে নেমে তার কাছে এলো। সে তার ছাতা নন্দিনীর মাথার ওপর ধরল। নন্দিনী এক মুহূর্তের জন্য তার দিকে তাকাল, তারপর বলল, আপনাকে ভালো লাগে অর্জুনজি, শুধু একটা সমস্যা আছে। কি? আপনার নামটা অনেক ভারী। অর্জুন জিজ্ঞেস করল, আর যদি আমি শুধু অর্জুন থাকি, চ্যাটার্জি না থাকি? নন্দিনী জবাব দিল না। সে শুধু আজকের গোলাপটা তার পকেটে গুজে দিল। সেই সন্ধ্যায় চ্যাটার্জি হাউসের ডিনার টেবিলে আলোচনা শুরু হল। অর্জুনের বাবা রাজীব চ্যাটার্জি পুরনো ধাঁচার ব্যবসায়ী। তার ছোট ভাই মিহির চ্যাটার্জি কোম্পানির সিএফও, চালাক আর সবসময় হাসি মুখে বিষাক্ত মানুষ। দাদি সাবিত্রী দেবী আর মিহিরের মেয়ে তৃষা, যে অফিসেও অর্জুনের আশেপাশে ঘুরত। রাজীব বলল, আগামী মাসে দিল্লিতে সান্যাল গ্রুপের সাথে অ্যালায়েন্স মিট আছে, আমি চাই তুমি সুবর্ণা সান্যালের সাথে দেখা করো। অর্জুন জলের গ্লাস রাখল। ব্যবসায়িক চুক্তির মতো বিয়ে হয় না বাবা। মিহির হাসল। প্রেম ভালোবাসার বয়স পেরিয়ে গেছে অর্জুন, এখন পরিবারের নাম সামলাও। অর্জুন ঠান্ডা চোখে বলল, নাম আমি সামলে নেব, চিন্তা করো না। মিহিরের চোখে এক মুহূর্তের জন্য একটা খোঁচার মতো চমক দেখা গেল। সে সবসময় অর্জুনের এই সরল মেরুদণ্ডে বিরক্ত হতো। 2 দিন পর অফিসে গণেশ চতুর্থীর পূজা ছিল। ফুলের সাজসজ্জার কাজ হঠাৎ দেরিতে এলো। গেটে দাঁড়িয়ে থাকা নন্দিনীকে দেখে অর্জুন নিজেই তাকে ভেতরে ডেকে নিল। তুমি করে দেবে? নন্দিনী চারদিকে তাকালো, তারপর ধীরে বলল, হ্যাঁ, করে দেব। এটাই প্রথমবার সে সেই বিল্ডিংয়ের ভেতরে গেল। তার চলনে সংকোচ ছিল না, যেন সে কোথাও নতুন আসেনি, কোথাও ফিরে এসেছে। সে পূজার জন্য গাদার ঝালর বাঁধল,
গণপতির সামনে পদ্ম সাজাল, আর যখন সে চতুর্থ তলায় যাওয়ার সিঁড়ির কাছে পৌঁছাল তখন তার চোখ একটি পুরনো ফ্রেমে আটকে গেল। কোম্পানির 15 বছরের পুরনো ছবি, মাঝখানে রাজীব চ্যাটার্জি, ডান দিকে মিহির, আর পেছনে একজন লোক যার মুখে আধা ছায়া। সেই লোকটিকে দেখতেই নন্দিনীর আঙুল থেমে গেল। সেই মুহূর্তে পেছন থেকে গলা শোনা গেল, তোমাকে উপরে কে আসতে দিল? এটা মিহির ছিল। নন্দিনী তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। ভুল রাস্তা ধরে ফেলেছিলাম সাহেব। মিহিরের চোখ তার গলায় ঝুলন্ত ছোট রূপার লকেটের উপর গিয়ে আটকাল। তার মুখ এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। নিচে যাও, আর সামনে থেকে না জিজ্ঞেস করে কোথাও যেও না। নন্দিনী চলে গেল, কিন্তু যেতে যেতে সিঁড়ির মোড়ে রাখা লোহার পুরনো ট্রাঙ্ক থেকে একটি আধা পোড়া কাগজ তার ঝুড়ির নিচে সরিয়ে নিল। সেই রাতে অর্জুনের ফোনে একটি মেসেজ এলো, নম্বর অচেনা। ফুলের সুবাস বেশিক্ষণ থাকে না, কিন্তু পোড়া কাগজ অনেকক্ষণ সত্য লুকিয়ে রাখে। অর্জুন তৎক্ষণাৎ কল করল। নম্বর বন্ধ ছিল। পরের সকালে নন্দিনী গেটে ছিল, যেন কিছুই হয়নি। অর্জুন সরাসরি জিজ্ঞেস করল, গতরাতে মেসেজ তুমি পাঠিয়েছিলে? নন্দিনী ভুলে গিয়ে দিল, আমি তো শুধু ফুল বিক্রি করি। মিথ্যে বলো না। মিথ্যে তো বড় লোকেরা বলে অর্জুনজি, ছোট লোকেরা তো শুধু বাঁচে। তুমি কি চাও? প্রথমবার নন্দিনীর হাসি মিলিয়ে গেল। সে আস্তে বলল, একটি পুরনো হিসাব। আর সে ঘুরে চলে গেল। এখন বিষয়টা অর্জুনের মাথায় চড়ে গিয়েছিল। সে তার বন্ধু কৌশিককে লাগিয়ে দিল যে আগে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করত, আর এখন ডিজিটাল ইন্টেলিজেন্সের কাজ দেখত। জেনে নাও এই মেয়েটিকে, কোথা থেকে আসে, কার জন্য কাজ করে। দুদিনে জবাব এলো। নাম নন্দিনী সম্ভবত আসল নয়, কোনো স্থায়ী ঠিকানা নেই। কখনো শ্যামবাজার ফুলবাজারে দেখা যায়, কখনো কালীঘাটের বাইরে, কখনো সল্টলেকে। কিন্তু একটা জিনিস অদ্ভুত, সে গত 4 মাস ধরে শুধু তোমার বিল্ডিংয়ের সামনে নিয়মিত। অর্জুনের সন্দেহ এখন আগ্রহ ছাড়িয়ে গিয়েছিল। অন্যদিকে নন্দিনী তার চাল দ্রুত করে দিয়েছিল। শ্যামবাজারের একটি পুরনো ফুলের দোকানে বসা বৃদ্ধ গোপাল কাকা তাকে 1 কাপ চা দিতে দিতে বললেন, বেশি কাছে যাস না মা, প্রতিশোধ নিতে নিতে মানুষ নিজের মনের কথাই হারিয়ে ফেলে। নন্দিনী কঠিনভাবে বলল, আমার মন নয়, প্রমাণ চাই। গোপাল কাকা তার দিকে সেই আধা পোড়া কাগজটা বাড়িয়ে দিলেন, যা সে পূজার দিন বের করেছিল। তাতে কিছু নম্বর ছিল, একটি পুরনো গুদাম কোড, আর নিচে আধা সিল, চ্যাটার্জি অ্যাগ্রো লজিস্টিক্স, আসানসোল ইউনিট। যদি এটা পুরোটা পাওয়া যায় তাহলে কেউ বাঁচবে না। 3 দিন পর অর্জুন নন্দিনীকে অনুসরণ করল। সে লোকাল ট্রেনে শ্যামবাজার নামল, তারপর পায়ে হেঁটে একটি সরু গলিতে গেল, যেখানে গোপাল কাকার দোকান ছিল। অর্জুন দূর থেকে দেখল বৃদ্ধ লোকটি তাকে একটি পুরনো ফাইল দিচ্ছে। তখনই সামনে একটি ট্রাক এলো, আর অর্জুনের চোখ কয়েক সেকেন্ডের জন্য সরে গেল। আবার তাকাতেই দেখল নন্দিনী উধাও। সেই রাতে সে প্রথমবার বাবাকে সরাসরি প্রশ্ন করল, বাবা, আসানসোল ইউনিটে 15 বছর আগে আগুন লেগেছিল? রাজীবের মুখ শক্ত হয়ে গেল। পুরনো ফাইল কেন খুঁড়ছ? শুধু জিজ্ঞেস করছি। মিহির তৎক্ষণাৎ বলল, একজন অ্যাকাউন্টেন্ট কোম্পানির টাকা ভুল জায়গায় ঘুরিয়ে দিয়েছিল, মামলা বন্ধ হয়ে গেছে, এরকম আবর্জনায় পড়ো না। সেই অ্যাকাউন্টেন্টের নাম? রাজীব কড়া স্বরে বললেন, এইবারই কূট নয় অর্জুন। জবাব এড়িয়ে যাওয়া হলো, আর এই জবাবটাই অর্জুনের কাছে সবচেয়ে বিপজ্জনক লাগল। কিছুদিন পর সুবর্ণা সান্যাল কলকাতায় এলো। পরিবার ইচ্ছে করেই অর্জুনকে তার সাথে একটি হাই প্রোফাইল ডিনারে পাঠালো। ফেরার সময় গেটে নন্দিনী দাঁড়িয়েছিল। সে দূর থেকে অর্জুন আর সুবর্ণাকে একসাথে দেখল। তার মুখে প্রথমবার হালকা একটি ধাক্কা খাওয়ার ভাব এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। অর্জুন তার কাছে এলো, তোমার ফারাক লাগল? নন্দিনী বলল, আমার ফারাক লাগবে শুধু সেই দিন যেদিন সত্য আমার হাত থেকে বেরিয়ে যাবে। তুমি আমাকে ব্যবহার করছো? করলে এতক্ষণে করে ফেলতাম। তাহলে? নন্দিনী তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার বাড়ির দেওয়ালে অনেক পুরনো ছাই আটকে আছে অর্জুন, শুধু হাওয়া লাগবে। আর সে চলে গেল। এখন খেলা তীব্র হয়ে উঠেছিল। মিহির তৃষার মাধ্যমে অফিসে গুজব ছড়িয়ে দিল যে অর্জুন রাস্তায় ফুল বিক্রি করা কোনো মেয়ের প্রেমে পড়েছে। কথা বাড়িতে পৌঁছাল। দাদি বললেন, বেটা, গরিব হওয়া খারাপ নয়, কিন্তু শিকড়হীন মেয়ে ঘরে অশুভ। অর্জুন প্রথমবার খোলাখুলিভাবে বলল, অশুভ মানুষ কাপড়ে চেনা যায় না দাদি। মিহির সেই রাতেই নন্দিনীর ওপর নজর রাখানো শুরু করল। একটি সন্ধ্যায় অর্জুনের কাছে কৌশিকের ফোন এলো। আমি আসানসোল ইউনিটে গিয়েছিলাম,
সেখানকার পুরনো চৌকিদার পাওয়া গেছে বলরাম। সে একটা কথা বলেছে, শুনতে চাও? বলো। আগুন মালিক লাগায়নি, মালিকের ছায়া লাগিয়েছিল। অর্জুনের হাত থেকে ফোন প্রায় পড়েই গেল। পরের সকালে সে সরাসরি আসানসোল পৌঁছাল। বৃষ্টির পরের মাটি, ভাঙা গুদাম, মূর্ছে পড়া শাটার আর নীরবতায় বসে থাকা বৃদ্ধ বলরাম। সে অর্জুনকে দেখেই চিনে ফেলল। মুখ বাবার মতো, চোখ আলাদা। অর্জুন জিজ্ঞেস করল, এখানে কি হয়েছিল? বলরাম দীর্ঘশ্বাস নিল। এখানে আগুনের আগে কাগজ জ্বলেছিল, তারপর নাম জ্বলল, তারপর মানুষ। একজন সৎ অ্যাকাউন্টেন্ট ছিল, ওমকার ঘোষ। বলতো কোম্পানিতে ভেতর থেকে চুরি হচ্ছে। সে ফাইল নিয়ে মালিকের কাছে যাবে বলছিল। রাতে গুদামে আগুন লাগল, সকালে খবর এলো সেই চোর ছিল। তারপর তার বউ শকে মারা গেল, মেয়ে হারিয়ে গেল, মামলা শেষ। মালিক কে ছিল? নাম রাজীব ছিল, কিন্তু সেই রাতে এসেছিল তার ভাই। অর্জুন এখন পুরোপুরি কেঁপে গেছে। কলকাতায় ফিরে সে নন্দিনীকে খুঁজল। সে সেই জায়গায় দাঁড়িয়েছিল, যেন সব স্বাভাবিক। অর্জুন তার হাত ধরল। তুমি ওমকার ঘোষের মেয়ে? নন্দিনী কিছু মুহূর্ত চুপ রইল, তারপর বলল, শেষ পর্যন্ত পৌঁছে গেলেন। তুমি আমার সাথে মিথ্যে বলেছিলে। তোমার বাড়ি আমার পুরো নামের চেয়ে বড় চুরি করেছিল। তুমি এখানে কেন এসেছিলে? নন্দিনী ঝুড়ি নামিয়ে রাখল। তোমার বাড়ি থেকে টাকা নিতে নয়, প্রমাণ নিতে। আমার বাবা চোর ছিলেন না, তাকে চোর বানানো হয়েছিল। আমি এই নাম ধুয়ে দিতে এসেছি। আর আমি? নন্দিনীর গলা প্রথমবার একটু কাঁপল, কিন্তু কথাগুলো শক্ত রইল। তুমি রাস্তা ছিলে, শুধু। এটা শুনে অর্জুনের মুখ পাথর হয়ে গেল, কিন্তু সে শুধু ভেঙে পড়ল না। সেই মুহূর্তেই আরও কিছু হল। সে ঠিক করে নিল যে এখন সে খেলা বুঝে খেলবে। সেই রাতে সে তার বাড়ির পুরনো স্টোর, ফাইল রুম আর মন্দিরের প্রাইভেট চেস্ট পর্যন্ত সব দেখতে শুরু করল। তার মায়ের মৃত্যুর পর সেই ঘরে কেউ হাত দেয়নি। রূপার প্রদীপ, পুরনো হিসাব, লকারের চাবি আর পূজার চৌকির নিচে গাঁথা কাঠের খোপ। সেখানে সে একটি পুরনো চাবি পেল, যার ওপর সেই নম্বর খোদাই ছিল যেটা পোড়া কাগজে ছিল। অর্জুন চাবি পকেটে রাখল। তখনই পেছন থেকে গলা শোনা গেল, কিছু খোঁজছ? মিহির দরজায় দাঁড়িয়েছিল। অর্জুন স্বাভাবিক থাকার ভান করে বলল, মায়ের জিনিসপত্র দেখছিলাম। মিহির হাসল। পুরনো জিনিস কখনো কখনো ঘর ভেঙে দেয়। এটা হুমকি ছিল, সরাসরি, ঠান্ডা আর স্পষ্ট। পরের দিন নন্দিনী উধাও। গেটে অন্য কেউ ফুল বিক্রি করছিল। অর্জুন গোপাল কাকার দোকানে গিয়ে জিজ্ঞেস করল। বৃদ্ধ ঘাবড়ানো চোখে বলল, তাকে পুলিশ তুলে নিয়ে গেছে কোম্পানির ডেটা চুরির অভিযোগে। অর্জুন বুঝে গেল, চাল চলে দেওয়া হয়েছে। সে সরাসরি পুলিশ স্টেশনে পৌঁছল। সেখানে নন্দিনী বসেছিল, কিন্তু মুখ নামানো ছিল না। মিহিরের লোক এফআইআর লিখিয়ে দিয়েছে। অভিযোগ ছিল যে নন্দিনী চ্যাটার্জি গ্রুপ থেকে পুরনো গোপন কাগজ চুরি করার চেষ্টা করেছে। অর্জুন ইন্সপেক্টরকে বলল, এই কেস এখনই বন্ধ হবে। কোম্পানির পক্ষ থেকে আমি লিখিত দিচ্ছি, কোনো চুরি হয়নি। মিহির যখন এই খবর পেল, তখন সে রাগে ফেটে পড়ল। সেই রাতেই সে রাজীবকে বলল, তোমার ছেলে কোম্পানি ডুবিয়ে দেবে। রাজীব প্রথমবার ভারী গলায় বললেন, কোম্পানিকে আমরা আগেই অনেক কিছু দিয়ে বাঁচিয়েছি। এটা শুনে মিহির কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল, যেন তার ভয় হল রাজীব না বলে ফেলেন। অর্জুন নন্দিনীকে স্টেশন থেকে বাইরে নিয়ে এলো। দুজনে গভীর রাতে কালীঘাট মন্দিরের পেছনের রাস্তায় দাঁড়িয়েছিল। ট্রাফিক কম ছিল, বাতাসে ধূপ আর বৃষ্টির মিলিত গন্ধ। অর্জুন বলল, তুমি বলেছিলে আমি রাস্তা ছিলাম, ঠিক আছে, কিন্তু এখন আমি নিজেই সত্যে পৌঁছব। আমার বাড়ির যে কেউ সামনে আসুক। নন্দিনী প্রথমবার তার দিকে এমনভাবে তাকালো, যেভাবে কোনো মোহরার দিকে নয়, সমকক্ষ খেলোয়াড়ের দিকে তাকানো হয়। সে আস্তে বলল, পোড়া কাগজ আসল প্রমাণ নয়, সেটা টোপ। অর্জুন শক্ত হয়ে গেল। কি? আমার বাবা বোকা ছিলেন না, তিনি জানতেন ফাইল কেড়ে নেওয়া হতে পারে, তাই তিনি নকল সূত্র রেখে গিয়েছিলেন। আসল জিনিস অন্য জায়গায় আছে, আর আমি দেখতে চেয়েছিলাম সেই নকল সূত্রে সবচেয়ে বেশি ভয় কার লাগে। মিহির কাকা? হ্যাঁ, কিন্তু এখনও শুধু সন্দেহ, আঘাত চাই। অর্জুন জিজ্ঞেস করল, আসল প্রমাণ কোথায়? নন্দিনী তার ফুলের ঝুড়ির দিকে তাকাল, যেখানে সবচেয়ে কম মানুষ সত্য খোঁজে। পরের দিন চ্যাটার্জি গ্রুপের দীপাবলি ইনভেস্টর নাইট ছিল। 5 তারা হোটেল, বড় নেতা, বিনিয়োগকারী, মিডিয়া, বিজনেস প্রেস সবাই উপস্থিত।
মঞ্চে রাজীব চ্যাটার্জি কোম্পানির নতুন সম্প্রসারণ পরিকল্পনার ঘোষণা করবেন। মিহির পর্দার আড়ালে বোর্ডে নিয়ন্ত্রণ পাকাপোক্ত করার প্রস্তুতি নিয়ে ফেলেছিল। আজ সব ঠিক থাকলে কয়েক মাসে কোম্পানি পুরোপুরি তার হাতে চলে যেত। হলের সাজসজ্জার ঠিকা শেষ মুহূর্তে বদলানো হলো, আর মঞ্চের পেছনে ফুল সাজাচ্ছিল নন্দিনী। তৃষা তাকে দেখেই কটাক্ষ করল, বাহ, এখন সরাসরি এই বাড়ির ভাগ্যও এই সাজাবে। নন্দিনী শান্তস্বরে বলল, কিছু বাড়ি সাজে না, খোলে। এর মধ্যেই মিহির নিরাপত্তাকে ইশারা করল, প্রোগ্রাম শুরুর আগে এই মেয়ের ঝুড়ি চেক করো, আমার এর উপর ভরসা নেই। নিরাপত্তা গার্ড এগিয়ে গেল। হলে ফিসফিস শুরু হলো। রাজীব মঞ্চে যাচ্ছিলেন। সুবর্ণা আর তার পরিবার সামনের সারিতে বসেছিল। মিডিয়ার ক্যামেরা ঘুরে গিয়েছিল। গার্ড ঝুড়ি তুলল, উপরে ফুল, নিচে কাঠের মোটা তক্ত। মিহির বলল, ভাঙো এটা। যেই নিচের অংশ বের করা হলো, তার ভেতর থেকে একটি পুরনো অডিও ক্যাসেট, একটি পেন ড্রাইভ আর কোম্পানির সিল লাগানো ছোট লাল ডায়েরি বেরিয়ে এলো। পুরো হল চুপ হয়ে গেল। মিহির গর্জন করল, দেখলেন, আমি বলেছিলাম না এটা ব্ল্যাকমেইলার। তখনই হলের অন্য প্রান্ত থেকে অর্জুনের গলা শোনা গেল, না কাকা, ব্ল্যাকমেইলার সে হয় যে সত্য লুকিয়ে মানুষের জীবন কেনে। সবার চোখ তার দিকে ঘুরে গেল। সে একা ছিল না, তার সাথে কৌশিক ছিল, আর আসানসোলের বৃদ্ধ চৌকিদার বলরামও ছিল। অর্জুন মঞ্চে উঠে গেল। সে মাইক হাতে নিল। আজ নতুন পরিকল্পনার ঘোষণা হবে না, আজ 15 বছরের পুরনো হিসেব খুলবে। রাজীব স্তব্ধ হয়ে গেলেন। মিহির চিৎকার করল, অর্জুন নামো, তুমি বুঝতে পারছো না কি করছো? অর্জুন বলল, এখন বুঝে গেছি। সে পেনড্রাইভ স্ক্রিনে লাগিয়ে দিল। প্রথমে পুরনো স্ক্যান করা হিসেব খুলল, জাল এন্ট্রি, ট্রান্সফার ভাউচার, শেল কোম্পানি। তারপর সেই পাতায় এলো যেখানে ওমকার ঘোষের মন্তব্য ছিল, অভ্যন্তরীণ আত্মসাতের মুখ্য স্বাক্ষর MM। হলে হুলস্থুল পড়ে গেল। মিহির থরথর করে বলল, এসব নকল। অর্জুন মাথা ঘোরালো, তাহলে এটাও নকল হবে? সে অডিও চালালো। স্পিকার থেকে ভাঙা কিন্তু স্পষ্ট গলা গুঞ্জরিত হল, আমার নাম ওমকার ঘোষ। যদি এই রেকর্ডিং কোনোদিন বাইরে আসে, তাহলে বুঝবেন আমি বেঁচে থেকেও বলতে পারিনি। আমি কোম্পানির হিসেবে বড় চুরি ধরেছি। রাজীবজিকে বলার চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে ঘরের ভেতরেই কোনো ঘনিষ্ঠ মানুষ সব চালাচ্ছে। আমার যদি কিছু হয়, তাহলে আমার মেয়েকে খুঁজবেন। সত্য কাগজে নয়, সেই সিলে বন্ধ আছে যেটা শুধু আসল হিসাবে লাগে। অডিও এখানেই শেষ হল না। কয়েক সেকেন্ড পর অন্য গলা এলো, মিহিরের, রাগে, চাপা সুরে, অনেক সততা চড়েছে তোর ওপর। কাল সকালের মধ্যে হয় ফাইল গায়েব হবে, নয়তো তুই। পুরো হলে যেন বিদ্যুৎ খেলে গেল। মিহির পিছিয়ে যেতে লাগল। তৃষার মুখ নেমে গেছে। সুবর্ণা আর তার পরিবার উঠে পাশে সরে গেল। মিডিয়ার ক্যামেরা এখন মঞ্চে স্থির। কিন্তু সবচেয়ে বড় আঘাত তখনও বাকি ছিল। রাজীব চ্যাটার্জি ধীরে ধীরে এগিয়ে এলেন। তার মুখ বৃদ্ধ দেখাচ্ছিল। তিনি মাইক নিয়ে বললেন, এটা সত্য যে ওমকার চোর ছিল না। এটাও সত্য যে আমি পুরো সত্য দেরিতে জেনেছি। আর এটাই সবচেয়ে বড় সত্য যে আমি পুলিশকে সব বলিনি। আমি কোম্পানি বাঁচিয়েছি, নাম বাঁচিয়েছি, আর সেই দিনই আমি হেরে গিয়েছিলাম। মিহির চিৎকার করল, দাদা, আপনি পাগল হয়ে গেছেন। রাজীব প্রথমবার তার ওপর গর্জন করে বললেন, পাগল আমি সেই দিন হয়েছিলাম যেদিন ভাইকে আইনের চেয়ে বড় মনে করেছিলাম। মিহির পালাতে মুড়েছিল, কিন্তু বাইরে আগে থেকেই পুলিশ ছিল। কৌশিক সব প্রমাণ আগেই আর্থিক অপরাধ শাখায় পাঠিয়ে দিয়েছিল। ইন্সপেক্টর এগিয়ে এসে বললেন, মিহির চ্যাটার্জি, আপনাকে প্রতারণা, সাক্ষ্য নষ্ট করা আর অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। হলে যারা একটু আগে নন্দিনীকে সন্দেহের চোখে দেখছিল, এখন কেউ তার চোখে চোখ রাখার সাহস পাচ্ছিল না। মিহিরকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে নন্দিনীকে ঘুরে দেখে বলল, তুই জিতে গেছিস মনে করছিস? নন্দিনী এগিয়ে গেল। তার গলা ছিল মৃদু, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট, না, আমি শুধু দেরিতে পৌঁছানো সত্য। মিহির চলে গেল। হলে নীরবতা। রাজীব নন্দিনীর দিকে তাকালেন, আমি তোমার বাবার সাথে ন্যায় করিনি। আইন যে শাস্তি দেবে আমি মেনে নেব। নন্দিনীর চোখে আর্দ্রতা ছিল, কিন্তু গলা শক্ত। আমার আপনার ক্ষমা দরকার ছিল না, আমার বাবার নাম দরকার ছিল, সেটা আজ ফিরে পেয়েছি। অর্জুন ধীরে তার সামনে এসে দাঁড়াল। আর যদি আমিও সেই নামের পেছনে লুকিয়ে পড়তাম, যদি আমিও আমার বাড়ির দিকে দাঁড়িয়ে যেতাম। নন্দিনী কিছু মুহূর্ত তাকে দেখল, তারপর বলল, তাহলে এই ঝুড়ি আজ শুধু ফুলে ভরা থাকত, প্রমাণে নয়। অর্জুন বুঝে গেল, এটা তার পরীক্ষাও ছিল। রাজীব সেখানেই মঞ্চে ঘোষণা করলেন যে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন। কোম্পানি পুনর্গঠন হবে। ওমকার ঘোষের নামে একটি স্বাধীন ট্রাস্ট তৈরি হবে, যা ভুলভাবে ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসায়ীদের মামলায় আইনি সহায়তা দেবে।
মিডিয়া পরের দিন এটা শিরোনামে বদলে দিল, কিন্তু অর্জুন কোনো সাক্ষাৎকার দেয়নি। 3 সপ্তাহ পর চ্যাটার্জি হাউসের নেমপ্লেট একই ছিল, কিন্তু ভেতরের অহংকার নেমে গিয়েছিল। রাজীব তদন্তের মুখোমুখি হচ্ছিলেন। তৃষা বিদেশে চলে গেল। সুবর্ণার সম্পর্ক আপনা থেকেই শেষ হয়ে গেল। আর অর্জুন কোম্পানির প্রথম মিটিংয়ে বলল, এখনই বাড়ি নাম দিয়ে নয়, কাজ দিয়ে বাঁচবে। সে আরও একটি কাজ করল। সল্ট লেকের সেই মোড়ে যেখানে নন্দিনী রোজ ফুল বিক্রি করত, সে তার জন্য দোকান কিনল না। সে তাকে জিজ্ঞেস করল, তুমি কি চাও? নন্দিনী বলল, দোকান নয়, নিজের নাম। কয়েক মাস পর শ্যামবাজার ফুলবাজারে একটি নতুন দোকান খুলল। বোর্ডে লেখা, ওমকার ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রেগ্রেন্স। নিচে ছোট অক্ষরে, সম্মান ধার মেলে না। উদ্বোধনের দিন অর্জুন সেখানে এলো, স্যুট ছাড়া, দেখানো ছাড়া, শুধু সাদা কুর্তায়। সে নন্দিনীর কাছ থেকে একটি গোলাপ নিল আর টাকা বাড়িয়ে দিল। নন্দিনী হাসল। আজও শুধু একটা? অর্জুন জবাব দিল, না, আজ পুরো সুবাস চাই। নন্দিনী এবার খুচরো পুরো ফেরত দিল না। সে একটি পয়সা তার হাতের মুঠোয় রেখে বলল, বাকি হিসাব বরাবর। অর্জুন জিজ্ঞেস করল, সত্যি? নন্দিনী হালকা হাসিতে বলল, না, কিছু হিসাব বরাবর হয় না, শুধু সেগুলো বহন করা বন্ধ করে দেওয়া হয়। দোকানের বাইরে কলকাতার রাস্তা আগের মতোই ছুটছিল। লোকালের শব্দ দূর থেকে আসছিল, মন্দিরের ঘণ্টা বাজছিল। আর প্রথমবার এত মাসে নন্দিনীর চোখে ব্যথার চেয়ে শান্তি বেশি ছিল। অর্জুন তাকে বলল, আমি অপেক্ষা করতে পারি। নন্দিনী জবাব দিল, এবার রাস্তা লম্বা হবে। অর্জুন মাথা নাড়ল, আমি আধা রাস্তায় ছাড়ি না। নন্দিনী কিছু মুহূর্ত তাকে দেখল, তারপর সে ঝুড়ি থেকে একটি সাদা ফুল বের করে তার হাতে রাখল। তাহলে এবার শুরু থেকে চলো। অর্জুন, শুধু অর্জুন। আর এটাই প্রথমবার ছিল যখন তার নাম থেকে চ্যাটার্জি সরে গেল, আর গল্প সত্যিই শুরু হলো। আর এরকমই হৃদয় ছুঁয়ে যাওয়া, জীবন বদলে যাওয়া গল্প যদি আপনি রোজ শুনতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকন চাপুন, যাতে নতুন গল্প সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আপনি ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছেন, এর মানে আপনার হৃদয় সত্যিই ভালো। এর জন্য আপনাকে দিল থেকে ধন্যবাদ। আর হ্যাঁ, আপনার গ্রাম বা শহরের নাম কমেন্টে অবশ্যই লিখুন, যাতে আমরা আপনাকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাতে পারি। ততক্ষণের জন্য জয় হিন্দ।